এই কালো ধোঁয়ায় অন্ধকার পথে জনজীবন। এখানে বসবাস করে মধ্যশ্রেণীর গরিব লোকেরা বসবাস করে। যা সমস্যা হয় সব গরিব লোক, মধ্যবিত্ত ব্যক্তির হয়। যারা ওই ইটি ভাড়া করে করছে তারা এসি রুমের ভিতরে ভালো, এসি রুমের ভিতরে খুব আরামে এসে আছে। বিষাক্ত ধূলিকণায় ঢাকার বাতাসে বিষে ভরা। মাস্ক ছাড়া তো হাঁটাই যায় না, যে ধুলাবালি, অস্বস্তিকর অবস্থা এবং অসুখ বিসুখ ধুলাবালিতে যেটা লাগার সেটা লেগেই থাকে। 2024 নভেম্বর মাসে রাজধানীর মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি, এমন তথ্য উঠে এসেছে গবেষণায়। ঢাকার বায়ু দূষণের যে আগে সিজনাল ভেরিয়েশন যতটুকু দেখা যেত, এখন সিজনাল ভেরিয়েশন ততটুকু দেখা যায় না। এবং সেখানে আগে পার্টিকুলেট ম্যাটারের বা ধুলাবালির পরিমাণ বেশি থাকলেও এখন গ্যাসিয়াস পলিউটেন্টগুলো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, এই দূষণগুলোর পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে অবৈধ ইটের ভাটা ভর্তি। আমরা অনেক উদ্যোগের কথা শুনি, কিন্তু ইটের ভাটা অপারেশন শুনি না। পুরো ঢাকার চারপাশে মালার মতো করে, সেই মানিকগঞ্জ থেকে শুরু করে একবারে আমাদের ফরিদপুর পর্যন্ত, অর্থাৎ ভাঙ্গা পর্যন্ত, এই পুরো জায়গায় একটা বেল্টের মতো করে ঢাকার চারপাশ থেকে এই ধুলা দূষিত হওয়ার পাশাপাশি ধুয়ো এসে হাজির হচ্ছে, যার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল দূষণ রয়েছে। যত ইম্পর্টেন্ট অর্গান হিউম্যান সিস্টেম আছে প্রায় সবগুলোরই ক্ষতি সাধন করে। প্লাস যত বড় বড় রোগ আছে সবগুলাই বায়ু দূষণের সাথে কোনো না কোনোভাবে কানেকশন পাওয়া যায়। সিটি কর্পোরেশন থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়, সব থেকেও কেন বায়ুমান পরিস্থিতি এত খারাপ হচ্ছে? এটা আসলে রাতারাতি এটার ইমপ্রুভমেন্টটা দেখানো কঠিন, কারণ অনেক সোর্স, এবং একটা সোর্স তো বাইরে, যেটা বাংলাদেশের বাইরের থেকে আসছে। ভিতরের সোর্সগুলো অনেক, এবং সেখানে সোর্সগুলো এত বিস্তৃত, ওই জায়গায় কন্ট্রোল করাও কঠিন একটা কাজ। চেষ্টা হচ্ছে। আমি প্রথমে এই বায়ু দূষণ সৃষ্ট জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বায়ু দূষণ আমাদের সৃষ্ট না, এটা আমরা ইনহেরিট করেছি, এবং টেবিলের এই পাশে আসার আগ পর্যন্ত এটা নিয়ে যেরকমভাবে কাজ করেছি এখনও সেরকমভাবেই কাজ করার চেষ্টা করছি। আপনারা একটা মেসেজ, বিশেষ করে আজকে এখন যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে একটু তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এইটা রাতারাতি কোনো সমাধান আমাদের কাছে নেই, সহজ কোনো সমাধানও নেই। কিন্তু সমস্যাটা আসলে প্রকট। আপনার বাসার একটা সাদা মশারি 7 দিনে কালো হয়ে যায়, তাহলে আপনি বুঝেন যে আপনার শ্বাসযন্ত্রের উপরে কি পরিমাণ প্রভাব গিয়ে পড়ছে। এবারে পুরো প্রতিবেদনে এই খবরের আরো গভীরে যেতে হবে। বায়ু দূষণে পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। প্রায় প্রতিদিনই শীর্ষ অবস্থানে উঠে আসছে ঢাকার বায়ুমান মাত্রা। এই বাতাসে বুক ভরে শ্বাস নেওয়াই এখন কঠিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে প্রায় 20 গুণ বেশি বায়ু দূষণের মধ্যে বাস করছে বাংলাদেশের মানুষ। নগর হিসেবেও দূষণের দিক থেকে উপরের দিকে ঢাকা। এই অবস্থার পরিবর্তন কবে হবে বাংলাদেশে? কে করবে? অন্তর্বর্তী সরকার কি পারবে কাঙ্ক্ষিত উদ্যোগ নিতে? তা নিয়েই এবারের খোঁজ কেন বিবর্ণের। আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে। সাধারণত নভেম্বর মাস থেকেই আসে প্রকৃতিতে শীতের আগমন, আর বাতাসে বাড়তে থাকে দূষিত কণা। বিভিন্ন গবেষণার তথ্য বলছে শীতকালে প্রায় প্রতিদিনই অস্বাস্থ্যকর ও বিপজ্জনক মাত্রায় দূষিত থাকে বাংলাদেশের বাতাস। বায়ু দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা অনুযায়ী শীতকালে বা শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ এই 5 মাসে বায়ু দূষণ হয়ে থাকে 57%। এর থেকেও চিন্তার বিষয় হলো 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকার মানুষ মাত্র 49 দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছে, আর 2024 নভেম্বরে একটা দিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি নগরীর মানুষ, বলছে এই গবেষণা। এই তথ্য ভয়াবহ। এবার রাজধানী ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি বুঝতে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ আশেপাশের এলাকার কয়েকটি স্থান সরেজমিনে দেখতে চাই আমরা। শুরুতেই কেন বিবর্ণ টিমের গন্তব্য ঢাকার অদূরে সাভার উপজেলা।
রাজধানীর কাছে হওয়ায় এই অঞ্চলটি ভাটা মালিকদের কাছে বেশ পরিচিত, তাই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। কে ভাঙবে এগুলো? পরিবেশ অধিদপ্তরে কোনো লোক আসে না এগুলো বন্ধ করার? আপনার মাঝে মাঝে ফায়ার সার্ভিসে গাড়ি না আসে, একদম কিছু ভেঙে দেয়, আবার কিছুদিন পরে টাকা দিয়ে সবকিছু সমাধান করে আবার চালু করতেছে। অবশ্যই আমাদের, শুধু আমার একার না, আমাদের বাংলাদেশের সবারই ক্ষতি হচ্ছে, আর এখানে যারা আছে তাদের বেশি হচ্ছে। কৃষি জমি আমাদের ফসলাবাদ করে পারতেছে না, মানুষ চাষাবাদ করে পারতেছে না এইসব বাড়ার জন্য। সবুজ গ্রামগুলোর রূপ নিয়েছে ধূসরে। দিনে দিনে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্য আর চিরচেনা রূপ। নষ্ট হয়েছে ফসলি জমি আর কমছে উৎপাদন। এসব নিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত আশেপাশের বাসিন্দারা। এটা যদি লাইসেন্স নবায়ন করে তাই যে ধোঁয়াটা মুক্ত হইলো তা না, তো নবায়ন করার পরেও আমাদের যে ক্ষতি, নবায়ন না করলেও আমাদের সেই ক্ষতি। এটা তো উন্নত কোনো কিছু করতেছে না তো। এটা দরকার সরকার যেভাবে মানুষের ক্ষতি না হয় সেটা করুক। আমাদের এলাকায় আগে ধরেন আম, জাম, এবার নারকেল এগুলো অনেক ভরপুর হতো। বর্তমানে আম খাওয়া যায় না, ছোটো থাকতে আমগুলো গাছ থেকে ঝরে পড়ে যায়, এবং আমাদের গাছ আছে নারকেল গাছ, কিন্তু ওই গাছে কোনো নারকেলই নাই। বোঝাই যাচ্ছে এই কালো বিষাক্ত ধোঁয়ার প্রভাব পড়েছে ঢাকার জনজীবনেও। কেবল ইটভাটাই নয়, ঢাকার অদূরে আমিন বাজারের কাছেই আছে বড় বড় ময়লার ভাগার। এরকম প্লাস্টিক পলিথিন কম নয়। এসব পোড়ানো ধোঁয়াও বাতাসকে বিষাক্ত করছে। অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা যখন ড্রাইভ করি তখন গ্লাস উঠেই ড্রাইভ করতে হয়, কারণ দুর্গন্ধের কারণে সমস্যা হয়। অনেক সময় মানে বমি চলে আসে অনেকের। গাড়িতে গেলেও ধোঁয়া প্রচুর গন্ধ লাগে, আর হেঁটে গেলে তো কোনো ব্যাপারই না, প্রচুর গন্ধ। এবার দেখতে চাই ঢাকার পরিস্থিতি। এটি মোহাম্মদপুর। বেড়িবাঁধ এলাকা দেখে যে কারো মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন, কিন্তু এটি রাস্তার ধুলাবালি। এমন নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হয় নগরবাসীকে। কোনো রকম নাক মুখ ঢেকে চলছে তারা, নিরুপায় হয়ে মেনে নিচ্ছেন। সকাল স্কুলে যাই তো তখন অনেক গাড়ি ঘোড়া থাকে, অনেক ধুলা ওড়ে, তো সমস্যা হয়। এই রাস্তাতে পানি মারানোর কোনো ইয়ে আছে নাই? একটু পানি মারলে ধুলাটা থাকে না, পানি মারে না, কোনো কিচ্ছু নাই। বেড়িবাঁধে যারা চলাচল করে অনেক প্যাসেঞ্জার আমাদেরকে বলে তো, মামা এখান থেকে বাসা চাই, আর উপরে যায় বাসা নেয়। তো এখানে এত ধুলা মামা, থাকা যায় না। ধুলাবালিতে শ্বাস নিতে কষ্ট হয়, এই ধুলাবালি শরীর গায়ে চুলকায়। ধুলাবালি এমন সমস্যা মোহাম্মদপুরে এবং 3 রাস্তার মোড়ে আমরা যাইতে পারি না ধুলার জন্য। আমরা তো সবাই মিলে কাজ করি, আমাদের এমনি সমস্যা, সর্দি কাশি এমনি হয়ে থাকে সবসময়ের জন্য। তাছাড়াও আরও ফির কাপড় টোপড় মহিলা খুব অন্যটোর অবস্থা। সর্দি কাশি এটা যদি হয় খুব দ্রুত ঠিক হইতেছে না, মানে অনেক লং একটা প্রসেস যাইতেছে এটা আমার করতে। আর আমি তো 11 স্টুডেন্ট, এই রাস্তাতে আমার যাওয়া আসা করতেই হয়। মাস্ক যেদিন আনি না সেদিন মনে হয় যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে গেল। মাস্ক ছাড়া তো এই রাস্তাতে একদমই সম্ভব না। এটি আগারগাঁও 60 ফিট এলাকা। সেখানকার অবস্থা এতটাই খারাপ যে ধুলায় ধূসর সড়কের গাছগাছালিও। বিষাক্ত ধুলায় একদিকে প্রকৃতি যেমন বিবর্ণ হয়েছে, তেমনি নগর জীবনেও অস্বস্তি বাড়িয়েছে। রাস্তার এক পাশে চলছে সংস্কার কাজের খোঁড়াখুড়ি, অন্যদিকে বাসাবাড়ির নির্মাণ কাজ। এমন পরিবেশে বিরক্ত স্থানীয়রা। বাসা না, আশেপাশে যত বাসা আছে, দোকানপাট যা আছে, সবাই অস্বস্তিতে আছে। এটা না, এটা দেখার কেউ নাই, এটা করেও না। কেন যে করে না আর কোন দিন যে করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানায়। আমরা এই যে বাইরে বের হলে বা দূরে কোথাও যখন আমরা ট্রাভেল করি তখন দেখা যায় আমরা নিজেরা মাস্ক ইউজ করি এবং বাচ্চাকে মাস্ক ইউজ করে বের করতে হচ্ছে আমাদের আর কি। আর তাছাড়া এই সমস্যাটার কারণে প্রতিনিয়ত দেখা যায় বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রকম সর্দিতে তারা ভুগতেছে আর কি। মানে এই এলাকার বেশিরভাগ মানুষের এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ হচ্ছে আপনার এই ঠান্ডা, তারপরে অ্যাজমাজনিত যে সমস্যাগুলো হচ্ছে, এই বিভিন্ন ধুলাবালির কারণে মানুষের সমস্যাগুলো ভুগতেছে। আমাদের ন্যূনতম যে কাজ চলতেছে, যদি একটু করে সকালে বিকেলে 2 গাড়ি পানিও দিয়ে দিত তাহলে একটু ধুলাটা কম হতো, কিন্তু এখন তারা যদি না করে আমরা বলবো কার কাছ থেকে? কারণ আমরা যাবো কোথায় বা বলবো কোথায় সেটাও তো আমরা জানি না। রাস্তার পাশে দোকানি পথচারীরাও আছে কষ্টে। বায়ু দূষণের মাত্রা এতই বেশি যে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দোকানে বসে থাকতে পারি না, মানে অনেক সমস্যা, ধুলাবালু দিয়ে
মানে অনেক মানে রাস্তাঘাট মানে পুরো লাল হয়ে গেছে, সব বাড়িঘর মানে ভিতরে চলে যাচ্ছে। পানি ছিটানোরও ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। আমরা নিজেরা এখান থেকে দোকান যারা আছি আমরা এখান থেকে এই বালতি দিয়ে আমরা কিছু ছুটাই, ওখান থেকে ছিটাই, আমরা নিজেরা সেফ নিচ্ছি, আমরা নিজেদের সেফ নিজেরা নিচ্ছি, কেউ আসছে না আমাদের। এটার জন্য যে কোনো কর্তৃপক্ষ আছে এটার কোনো লক্ষণই তো আমরা বুঝি না, কোনোদিন আসে তো কোনো দেখলাম না। এই রাস্তা তো অনেক দিন যাবতই নষ্ট, বাসা বাড়ি তো ধুলাবাড়ি যাচ্ছে, অনেক হাঁটা চলা কষ্ট হচ্ছে। মাথায় অসুস্থ হচ্ছে না? অবশ্য তো হচ্ছেই, ধুলাবালি নাকে যাইলে তো অবশ্যই অসুস্থ হয়, এর জন্য তো হাসতে অনেক কষ্ট হয়ে যায়। মাস্ক পরায় বাচ্চাকে বের করি, আর কি করব। এবার আমরা ঢাকা দক্ষিণের মুগদা এলাকায়, সেখানকার অবস্থাও করুন। ধুলাবালিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই মুশকিল। একদিকে যানবাহনের কালো ধোঁয়া, তার উপর রাস্তার ধুলাবালি তো আছেই। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি রাতে 3টা-4টা বাজে পরিষ্কার হয়ে যেত, কিন্তু আমরা এখন আর এগুলা দেখি না। এটা অনেক বছর যাবতীয়, শুধু এই যে বর্তমান ইউনূস সরকার আসার পর থেকে না, এটা আমরা অনেক বছর যাবতীয় দেখতেছি। ধুলাবালুটা দিন দিন বাড়তেই আছে, কিন্তু ইদানিং কয়েক মাসের মধ্যে ধুলাবালু অনেক তাকে মানে জ্বালা যন্ত্রণা করে। ধুলাবালি যায়, খাবারের সাথে যায়, এইগুলো ধুলা যদি সুপারে যদি কইছো তাহলে তো হয়ে গেছে। এই ঝামেলা এই যে প্রায় 1-1.5 মাস করব। এই পরিস্থিতিতে কিভাবে বাঁচবে মানুষ? বাংলাদেশের নিয়ম আছে 20 বছর পুরনো গাড়ি রাস্তায় চলতে পারবে না। জাপানে বা অন্যান্য দেশে 3 বছর 4 বছরের পরে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি দ্বারা ফেজ আউট করে ফেলে। তা আমাদের সেই জায়গায় কাজ করতে হবে। 2 নম্বর যে আমরা জ্বালানি তেলটা ব্যবহার করি সেটা একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে। সেই স্ট্যান্ডার্ডটা কি? পৃথিবীর অনেক জায়গায় এখন ইউরো 6 স্ট্যান্ডার্ড চলে। ইউরো 6 মানে হলো কি, যে যেখানে সালফারের পরিমাণ 50 ppm থাকতে পারবে, কিন্তু আমাদের দেশে যে জ্বালানি তেলটা ব্যবহার করে এটা সালফারের পরিমাণ হলো 300 থেকে 400, কেউ কেউ বলে এটা 2000 পর্যন্ত আছে। তো এইটা আমাদের দেশে কোনো স্ট্যান্ডার্ডই নেই এটার জন্য। এটা আমাদের পাশের ইন্ডিয়াতে আছে ভারত 6, নেপালে আছে ইউরো 6, তাদের দেশে স্ট্যান্ডার্ড আছে, কিন্তু ইভেন আমাদের দেশে নাই। তাহলে সেখানে আমাদের কাজ করতে হবে। ইটের ভাটা তো পৃথিবীর অনেক দেশই ব্যবহার করে না, তারপর আমরা ইটের ভাটা ব্যবহার করতে হবে। এখানে 3টা ডিফারেন্ট ধরনের টেকনোলজি এখন ব্যবহার করা হয়। একটা হলো FCK, একটা হলো জিগজ্যাগ, আর একটা হলো টানেল। এই 3টার মধ্যে টানেলটা রিলেটিভলি ক্লিনার, আর বাকি 2টা টেকনোলজি, জিগজ্যাগও একটু ক্লিনার, কিন্তু FCK এটা সবচেয়ে খারাপ। FCK অলরেডি বন্ধ করে দিছে, তারপরে অবৈধভাবে কোনো জায়গায় হয়তো আছে। জিগজ্যাগ রিলেটিভলি বেটার, তার চেয়ে বেটার হলো টানেল। তাই আমরা টানেলের দিকে যাইতে হবে, এটা তাদের পলিউশনটা কম হয়। বিশেষজ্ঞরা বলছেন, একে তো আন্তদেশীয় বায়ু দূষণ রয়েছে, এর উপর যানবাহন, শিল্প কলকারখানা, ইট ভাটা এবং ময়লার ভাগাড়ের পলিথিন পোড়ানোর ধোঁয়া, রাস্তাঘাটের ধুলাবালি, অপরিকল্পিত নির্মাণ কাজ বায়ু বিষাক্তের জন্য প্রধান কারণ। শীতকালে বৃষ্টি হয় না, যার ফলে যেটাই বাতাসে আসে বাতাসে থাকে আর কি। আর দ্বিতীয় হলো শীতকালে কিছু কিছু ইন্ডাস্ট্রি শুধু শীতকালেই চলে, তার মধ্যে ব্রিক যে ইন্ডাস্ট্রিগুলো, ব্রিক কিলসগুলো শুধুমাত্র শীতকালে চলে। রাইস পার বয়েল ইন্ডাস্ট্রিগুলো শুধু শীতকালেই হয়, তাই যার ফলে বৃষ্টি নাই। আবার পলিউশন প্রডিউসিং ইন্ডাস্ট্রিগুলো বাড়তে থাকে, একটা কারণ। আরেকটা বড় কারণ হলো শীতকালে বাতাসটা আসে আমাদের উত্তর পশ্চিম দিক থেকে, এবং উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাসটা আসে এটা প্রচুর পরিমাণে বায়ু দূষণ আমাদের নেইবারিং কান্ট্রি থেকে নিয়ে আসে। এই দূষণের ফলে বেড়ে যাচ্ছে মানুষের শ্বাসতন্ত্রের রোগবালাই। এছাড়াও প্রতিনিয়তই সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালেও বেড়েছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্তের রোগী। ঢাকার দূষণের জন্য নির্মাণ কাজ, ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়াই প্রধানত দায়ী। এছাড়াও যানবাহন, আন্তদেশীয় বায়ু দূষণের দায়ও কম নয়। ফলাফল, শ্বাসতন্ত্রজনিত নানা জটিল রোগে ভুগছেন নগরীর বেশিরভাগ মানুষ। বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে 2019 সালে বায়ু দূষণজনিত রোগে বাংলাদেশে মারা গেছে ৭৮,০০০ থেকে ৮৮,০০০ মানুষ। সে বছর শ্বাসতন্ত্রজনিত নানা জটিলতায় রোগে ভুগেছেন 2 লাখেরও বেশি মানুষ। বায়ু দূষণের কারণে প্রধানত শ্বাসতন্ত্রের রোগ হবে। ফুসফুসের নিচের অংশে যদি হয় তাহলে আমরা নিউমোনিয়া বলবো, যদি উপরের অংশ হয় আমাদের কাশি হবে, সেটাকে আমরা উপরের শ্বাসতন্ত্রের রোগ বলবো। এবং পুষ্টির অভাবের কারণে আমাদের অ্যানিমিয়া হতে পারে, বাচ্চাদের যে বিকাশ সেটা নষ্ট হতে পারে, যারা গর্ভবতী নারী তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। কাজেই বায়ু দূষণের এরকম নানা রকম ক্ষতি আছে যেটা আমাদের শারীরিকভাবে হবে। এছাড়াও বায়ু দূষণ যদি খুবই ক্ষতিকর কোনো কারখানার যদি আপনার বায়ু দিয়ে যে সমস্ত বর্জ্য
তারা ইয়েতে আকাশে ছেড়ে দেয় ধোঁয়ার মাধ্যমে, সেটা যদি নিচে পড়ে, যদি সেটা সালফার জাতীয় কিংবা অ্যাসিডিক জাতীয় হয়, তাহলে আমাদের গাছপালা নষ্ট হবে, শাকসবজি খাবারের মাধ্যমে সেটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে, সেটা ক্ষতি হবে। যেমন আর্সেনিক পয়জনিং হতে পারে, ক্যাডমিয়াম পয়জনিং হতে পারে, সীসা দূষণ হতে পারে। গত 2 সপ্তাহে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান বরাবর শীর্ষে উঠে আসছে। সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ারের 2023 সালের প্রতিবেদনেও বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসাবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ু দূষণ কেন হচ্ছে, কারা দায়ী, এসব নিয়ে দেশ বিদেশে গবেষণা যথেষ্ট হয়েছে, আলোচনা সমালোচনারও কমতি নেই, কিন্তু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেই। কোনো কনস্ট্রাকশন, সরকারি বেসরকারি ইন্ডিভিজুয়াল, কোনো কাজে সড়কের কাজ সহ উদ্যম করে জনগণের এই দূষণের কথা বিবেচনা, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে করছে না। তার মানে এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের অংশীদারিত্বের দায়বদ্ধতা রয়েছে। যারা কনস্ট্রাকশনগুলো করে, সড়ক জনপথ, সিটি কর্পোরেশন, ড্রেনেজ ব্যবস্থার জন্য ভাষা, তাদের প্রত্যেকের এই কার্যক্রমের জন্য জনস্বাস্থ্য বিরোধী এই কর্মকাণ্ডগুলিকে প্রশমিত করার দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতা রয়েছে সকল উপাদানগুলো ঢেকে পরিবহন করা, সকল কনস্ট্রাকশন ধুলোকে আবদ্ধ করে সেটা নিয়ন্ত্রণের মাধ্যমে করার দায়বদ্ধতা অবশ্যই সেই সঙ্গে রয়েছে। ঢাকার চারপাশের অবৈধ ইটের ভাটাগুলো সরিয়ে ইট প্রস্তুতের প্রক্রিয়াটা কি, আধুনিকায়ন অথবা বিকল্প কংক্রিট ব্লকে চলে যাওয়া। সরকারিভাবে সিদ্ধান্ত হওয়ার পরেও সরকার নিজের প্রকল্পগুলোতেই ইট ব্যবহার বন্ধ করে নাই। এখনও তারা ইটের পরিবর্তে কংক্রিট ব্লক ব্যবহার করছে না। বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যত নির্মাণ হয় তার 70% নির্মাণ সরকার করে। সরকার নিজেই, অর্থাৎ আপনি আচরি ধর্ম পরকে শিখায় নিজেই যখন করে না, তখন অন্যান্যরা করতে বাধ্যতা মনেই করছে না। ফলে আমরা একটা ভয়ঙ্কর আত্মহত্যা বা আত্মঘাতী প্রক্রিয়ার মধ্যে ধাবিত হচ্ছে বলেই ধুলো দূষণ কমছে না। শুধুমাত্র কথা বলে মাঝে মাঝে পানি ছিটিয়ে ধুলো দূষণ বন্ধ হয় না। স্মরণ রাখতে হবে, শীতকালে মানুষের বিভিন্ন রকমের শ্বাস প্রদাহজনিত অসুস্থতা বেড়ে যায়। তার কারণ এই সময়ে আমাদের প্রকৃতি দত্ত যে অক্সিজেন সরবরাহ করা গাছ, তার পাতার প্রলেপে ধুলা জমে তার যে বায়ো ওই ফটোসিনথেসিস, সেই প্রক্রিয়া স্তীমিত হয়, বন্ধ হয়, অথবা কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়। ফলে পুরো প্রক্রিয়াটা শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষের জন্য ভয়ঙ্কর একটা সময়। আপনি দেখবেন এই সময় মৃত্যুর হার, শিশু মৃত্যু, বয়স্ক মানুষের মৃত্যুর হার বেড়ে যায়। এত কিছু সব জেনেও যারা এই সমাধান করছেন না, তারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদেরকে অভিযুক্ত করা উচিত। কিন্তু আমরা আসলে কিচ্ছুটা করছি না, শুধু অসহায়ের মতো বায়ুর দূষণের তাপাঙ্ক দেখে দেখে আমরা আত্মগ্লানিতে অথবা ভয়ঙ্কর রকম অভিশাপ দিচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে কোনো সমন্বিত কর্মধারা এখানেও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে না। কোনো সরকারের পক্ষ থেকেই এই পর্যন্ত শুষ্ক মৌসুমে বায়ু দূষণ কমানোর জন্য কার্যকর কোনো ব্যবস্থা, যেটিকে আমরা টেকসই ব্যবস্থা বলি, সেটি গ্রহণ করা হয়নি। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছেও বিনীতভাবে জানাতে চাই যে শুষ্ক মৌসুমে সারা বছরের অধিকাংশ বায়ু দূষণ হয়ে থাকে এবং এতে জনস্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। তাই এই 4-5 মাসের জন্য আলাদা করে বায়ু দূষণজনিত একটি পরিকল্পনা হাতে নেওয়া যেতে পারে এবং এই পরিকল্পনার অংশ হিসাবে বায়ু দূষণকারী শিল্প কারখানাগুলোকে শুষ্ক মৌসুমে অত্যাধিক মাত্রায় আইনের আওতায় নিয়ে আসা, ফিটনেসবিহীন গাড়িগুলোকে কোনোভাবেই যাতে রাস্তায় না আসতে পারে সেই ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে নির্মাণ কাজ করার সময় নির্মাণ বিধি যাতে শতভাগ মেনে নির্মাণ কাজ করা হয় সেটি ব্যবস্থা করতে হবে। একইভাবে সাময়িকভাবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিতভাবে রাস্তায় এবং রাস্তার পাশে গাছের পাতায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে এবং ব্যক্তিগত পর্যায়ে মাস্ক ব্যবহার এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কেন বিবর্ণ টিম, জানতে হবে কার্যকর কি উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। বায়ু দূষণ নিয়ে আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটি, যেটা ড্রাই সিজনে থাকে, সেটা অক্টোবর থেকে শুরু হয়েছে, এটা অনগোয়িং আছে। কেমন আমরা স্প্রে করি, পানি স্প্রে করি, আমাদের বৃক্ষরোপণ আছে সারা বছরব্যাপী,
সেগুলো করি। আর অ্যাট দ্য সেম টাইম কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে আমাদের, যেমন যে খড় কাঠ পুরানো হয় বিশেষ করে বস্তি এলাকায়, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। যেখানে কনস্ট্রাকশন সাইট আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের সেই ম্যাটেরিয়ালসগুলো যাতে ঢেকে রাখে, এগুলো আমরা কাউন্সিলিং করি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা এনশিওর হয়েছে কিনা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ইন্টারভেনশন করে নিশ্চিত করি। দূষণ দূর করতে প্রকল্প কম নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বায়ু দূষণ রোধে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত 2টি প্রকল্পে অন্তত 720 কোটি টাকা ব্যয় করা হয়। ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি স্বীকার করেন পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। তবে তিনি এক্ষেত্রে আন্তঃসীমান্ত দূষিত বায়ু প্রবাহ, ঢাকার চলা নির্মাণ কাজ, রাস্তাঘাটের ধুলাবালিকে মূল কারণ বলে মনে করেন। আমাদের যে নিজস্ব আমাদের জনবল আছে, পরিবেশ অধিদপ্তরে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, সেটা দিয়ে অলরেডি আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের কনস্ট্রাকশন যেসব অবৈধ কনস্ট্রাকশন, অবৈধ বলতে যে যারা কনস্ট্রাকশনের মাধ্যমে পলিউশন করছে, বায়ু দূষণ করছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া, তাদেরকে নিবৃত্ত রাখা, তারপর গাড়ি কালো ধোয়া থেকে নিবৃত্ত রাখা। চেষ্টা হচ্ছে যে আমাদের পুরনো যে গাড়িগুলো আছে 20 বছরের পুরনো বাস এবং ট্রাক, সেগুলো যেন রাস্তা থেকে প্রত্যাহার হয়। সেটাও আলটিমেটাম দেওয়া হয়েছে মালিকদের, যে ওনারা গত অক্টোবরে একটা মিটিং হয়ে দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যে ওনারা ওনাদের পুরনো বাস এবং ট্রাক সেগুলো রাস্তা থেকে প্রত্যাহার করবেন। তো সার্বিকভাবে চেষ্টা হচ্ছে, ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে, ইট ভাটাগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হচ্ছে। পাশাপাশি আমরা চিন্তা করছি যে যেসব ইন্ডাস্ট্রি থেকে বায়ু দূষণ হয়, যেমন রিরোলিং মিল, যেখান থেকে সবসময় দেখা যায় যে কালো ধোঁয়া বেরোচ্ছে, এই রিরোলিং মিলগুলোকে সাময়িকভাবে, যেহেতু পরিস্থিতি এখন একটু খারাপ, এই সময় যেন বন্ধ রাখা যায়, সেটা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করা হচ্ছে এবং ওদেরকে বলা হবে যে কিছু সময়ের জন্য তারা সকল রিরোলিং মিল বন্ধ রাখবে ঢাকার আশেপাশে যেগুলো আছে। তো সব মিলিয়ে চেষ্টা হচ্ছে এবং আমরা আমাদের সম্প্রতি গত অক্টোবরে একটা বিস্তারিত একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, আমরা বলি যে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, সেটাও লঞ্চিং হয়েছে, ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। সেখানেও বিস্তারিত বলা হয়েছে যে কি করতে হবে, কারা করবে এবং এবং 30-এর মধ্যে 2030-এর মধ্যে একটা টার্গেট দেওয়া হয়েছে যে আমরা আস্তে আস্তে এই সকল ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ঢাকা এবং বাংলাদেশে বায়ু দূষণ কী পরিমাণে কমাবো, আমাদের PM 2.5 যে পলিউশনটা সেটা কী পরিমাণে কমানো হবে, সেটারও একটা টার্গেট সেট করা হয়েছে। তো এটা আসলে রাতারাতি এটার ইমপ্রুভমেন্টটা দেখানো কঠিন। এবার অন্তর্বর্তীকালীন সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। গত অক্টোবরে বাংলাদেশ ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান নামের একটি পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ 30 মাইক্রোগ্রাম কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা এখন 88 মাইক্রোগ্রাম। যেমন ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন বলা হচ্ছে 30%, কোথাও কোথাও আবার বলা হয় যে উইন্টারে এটা 40% হয়ে যায়। সেগুলো রিজিওনাল পর্যায়ে আলাপ আলোচনা শুরু করার জন্য বিশ্বব্যাংক একটা উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু দেশের ভিতরে আমাদেরকে এটা কমাতে হবে, কারণ আমাদের সন্তানেরা এফেক্টেড হচ্ছে, নগরবাসী অসুস্থ হয়ে পড়ছে। বাসা থেকে আপনি যখন বেরোচ্ছেন, আপনি যে জামা পরে বেরোচ্ছেন সেই জামা পরে আর ফেরত আসছেন না, এটা সম্পূর্ণ ভিন্ন রং একটা নিয়ে নেয়। কাজে as I said যে we apologize for the inconvenience, কিন্তু একটু জেনে রাখবেন যে আমরা আসলে যতগুলো জায়গায় বলা সম্ভব, যা করা সম্ভব করার চেষ্টা করছি। আপাতত দুর্ভোগটা একটু কমিয়ে রাখার চেষ্টা করব, কিন্তু বায়ু দূষণ 1 বছরে 2 বছরে কমে না, পৃথিবীর কোথাও কমেনি, কিন্তু 2 বছরে কিছু হয়তো দৃশ্যমান উন্নতি দেখানো সম্ভব, 3 বছরে আরেকটু সম্ভব। সময়ভিত্তিক একটা কর্মপরিকল্পনা, এটাও আমরা সেপ্টেম্বর মাসে চূড়ান্ত করেছি। কোন প্রতিষ্ঠানের কি দায়িত্ব তাও এখানে বলা আছে। আমরা একটা অ্যালার্ট সিস্টেম চালু করেছি। এই অ্যালার্ট সিস্টেমও কিন্তু আমি হাইকোর্টে গিয়ে এই আদেশটা নিয়ে এসেছিলাম। আপনি ব্যাংককে দেখবেন, দিল্লিতে দেখবেন, জনগণকে জানিয়ে দেওয়া হয় যে এরকম খারাপ অবস্থা, প্রয়োজনে স্কুলও বন্ধ করে দেওয়া হয়। এই অ্যালার্ট সিস্টেমটাকে
আমাদের বিবেচনায় নিতে হবে মাস্ক পরতে হবে। আপনারা শুনেছেন যে পুরনো গাড়ি অক্টোবরেই আমরা বলে দিয়েছি যে 6 মাস পরে আর এগুলো রাস্তায় থাকবে না। সরকারি সিদ্ধান্ত হচ্ছে 2025-এর পরে আর পুরানো ইট ব্যবহার করা হবে না, কিন্তু সিদ্ধান্ত এটা লোকাল গভর্নমেন্ট, তারপরে আমাদের গণপূর্ত, শিক্ষা এবং রোডস, আপনারাই বেশি ইট ব্যবহার করেন, আপনাদেরকেও ইটের ব্যবহার থেকে সরে আসতে হবে। 10,000 ইটভাটার তালিকা থাকলে তার মধ্যে 6,000ই অবৈধ। এখন আমাকে বলেন যে আমি কয় হাজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবো? এটা ফিজিবল হয় না। আমাদের ইটভাটা থেকে সরে আসতে হবে এবং আমাদের বিশেষজ্ঞরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা অ্যাপ সৃষ্টির মাধ্যমে যে কোথা থেকে আসলে দূষণটা বেশি হয়। সেই জোনগুলোকে আমরা নো ব্রিকলিং জোন ঘোষণা করার একটা আজকে নীতিগত সিদ্ধান্ত নিলাম। বিদেশে দেখবেন এয়ার পলিউশন কমাতে কার ফ্রি জোনও কার ফ্রি ডেও ডিক্লেয়ার করা হয়। সেটা আমরা করবো কিনা এটা সরকারের আরেকটু বড় পরিসরে আলোচনা করতে হবে। পরিস্থিতি উত্তরণে সচেতনতার বিকল্প নেই, তবে সবার আগে কঠোর হতে হবে প্রশাসনকে, কাজ করতে হবে স্বচ্ছভাবে। 24 জুলাই বিপ্লব প্রেরণা হিসাবে কাজ করবে বলে মত নাগরিক সমাজে। রাজধানী ঢাকার বায়ুর মান প্রতিদিনই অবনতি হচ্ছে, দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, অথচ এ নিয়ে নেই পর্যাপ্ত সতর্কতা, হুঁশিয়ারি। তবুও বাংলাদেশের নতুন চেহারায় পরিবর্তনের আশায় সবাই। এজন্য ভূমিকা রাখতে হবে প্রত্যেককেই। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদী, প্রকৃতি এবং পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় কেনবিবর্ণ@gmail.com অথবা ফোন করুন 01-317-708-842। মনে রাখতে হবে, নদী, প্রকৃতি এবং পরিবেশ দূষণের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।